ইংরেজিতে আমরা যখন বলি একজন আরেকজনের চেয়ে টল বা টলার, নিয়মটা বেশ সহজই মনে হয়। কিন্তু বিউটিফুলের বেলায় বিউটিফুলের কেন বলা যায় না? আজকের এই বিশ্লেষণে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে তুলনা করার সমস্ত নিয়মকানুন একদম সহজ করে বুঝে নেব। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা হট, হটার, হটেস্ট বলি, কিন্তু বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট বলি না? এর পেছনে আসলে কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করে। চলুন সেই নিয়মগুলোই আজ আমরা সহজভাবে জেনে নিই। তো দেখে নেয়া যাক আজ আমরা কি কি শিখব। প্রথমে আমরা জানব তুলনার ডিগ্রি জিনিসটা আসলে কি। এরপর দেখব এর সাধারণ নিয়মকানুন আর তার ব্যতিক্রমগুলো। আর সবশেষে একটা ছোট কুইজের মাধ্যমে নিজেদের জ্ঞান ঝালিয়ে নিয়ে একটা রিভিশন শিট তৈরি করব, যা পরীক্ষার জন্য খুবই কাজে আসবে। যে কোনো কিছু তৈরির আগে তো তার ভিত্তিটা মজবুত হওয়া দরকার, তাই না? চলুন প্রথমেই জেনে নিই অ্যাডজেক্টিভের তুলনার এই তিনটি মৌলিক রূপ বা ডিগ্রি সম্পর্কে। তো পজিটিভ ডিগ্রি হল অ্যাডজেক্টিভের একদম সাধারণ রূপটা। যেমন যখন আমরা বলছি দ্য কার ইজ ফাস্ট, এখানে আমরা শুধু গাড়িটার একটা গুণ বলছি, অন্য কোনো গাড়ির সাথে কিন্তু কোনো তুলনায় করছি না। ব্যাস, এইটাই হলো পজিটিভ ডিগ্রি। এবার ভাবুন, আমাদের কাছে দুটো জিনিস আছে, তখনই চলে আসে কম্প্যারেটিভ ডিগ্রি। যেমন ধরুন, দিস কার ইজ ফাস্টার দ্যান দ্যাট ওয়ান। এখানে আমরা দুটো গাড়ির মধ্যে তুলনা করছি, আর তার জন্য প্রায়ই দ্যান শব্দটা ব্যবহার করা হয়। আর যখন তুলনাটা হয় অনেকের মধ্যে থেকে সেরা একজনকে বেছে নেবার, তখন আমরা ব্যবহার করি সুপারলেটিভ ডিগ্রি। যেমন দিস ইজ দি ফাস্টেস্ট কার অফ অল। এখানে দেখুন, সব গাড়ির মধ্যে তুলনা করে একটাকে সেরা বলা হচ্ছে। ভিত্তি তো তৈরি হলো, এবার চলুন আমাদের টুল বক্সে কিছু জরুরি নিয়ম যোগ করে নিই, যেগুলো দিয়ে আমরা কম্প্যারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে পারব। অ্যাডজেক্টিভের তুলনা করার সবচেয়ে সাধারণ নিয়মটা হলো ছোট মানে এক সিলেবল যুক্ত শব্দের শেষে কম্প্যারেটিভের জন্য ইআর আর সুপারলেটিভের জন্য ইএসটি যোগ করা। চলুন কয়েকটা উদাহরণ দেখি। দেখুন, টল শব্দটা কিভাবে বদলে যাচ্ছে টলার, টলেস্ট। ঠিক একইভাবে স্ট্রং হয়ে যাচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। খুবই সহজ, তাই না? এবার আসি দ্বিতীয় নিয়মে। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে আগে থেকেই একটা ই থাকে, তাহলে নতুন করে আর না বসিয়ে শুধু আর এসটি যোগ করতে হয়। এতে বানানে দুটো পাশাপাশি চলে আসার কোনো সুযোগই থাকে না। যেমন ধরুন ব্রেভ শব্দটা, যেহেতু শেষে আছে, তাই আমরা শুধু আর যোগ করে ব্রেভার আর ইএসটি যোগ করে ব্রেভেস্ট বানাচ্ছি। ওয়াইজ বা লার্জের ক্ষেত্রেও কিন্তু একদম একই নিয়ম। এই নিয়মটা বেশ মজার। একে অনেকে সিভিসি রুলও বলে, মানে কনসোনেন্ট ভাউল কনসোনেন্ট। ব্যাপারটা হলো, যদি কোনো ছোট শব্দের শেষে একটি কনসোনেন্ট আর তার ঠিক আগে একটি ভাউল থাকে, যেমন ধরুন BIG, তাহলে শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। এখানে একটা খুব জরুরি জিনিস খেয়াল করুন। বেগ থেকে বেগার লেখার সময় আমরা দুটো জি ব্যবহার করছি। কেন করছি? কারণটা হলো, এতে আয়ের যে শর্ট ভাউল সাউন্ড সেটা ঠিক থাকে, না হলে কিন্তু উচ্চারণটাই বদলে যেত। এবার আসি সেই সব শব্দের কথায় যাদের শেষে ওয়াই থাকে। পরীক্ষার জন্য এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে আর তার ঠিক আগে একটি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইকে পাল্টে আই করে দিতে হবে। উদাহরণ হিসাবে হ্যাপি শব্দটা দেখা যাক। এখানে ওয়াইয়ের আগে আছে কনসোনেন্ট পি, তাই ওয়াই বদলে আই হয়ে গেল। আর এভাবেই আমরা পেলাম হ্যাপিয়ার আর হ্যাপিয়েস্ট। মনে আছে আমরা একদম শুরুতে বিউটিফুলের কথা বলেছিলাম? এবার সেই রহস্যের সমাধান হবে। বড় বা একাধিক সিলেবলযুক্ত অ্যাডজেক্টিভের জন্য কিন্তু সম্পূর্ণ একটা আলাদা নিয়ম আছে। এই ধরনের লম্বা শব্দগুলো শেষে ইআর বা ইএস্ট যোগ করলে উচ্চারণ করাটাই কঠিন হয়ে যায়। তাই নিয়মটা হলো, মূল শব্দটা যেমন আছে তেমনই থাকবে, তার আগে শুধু মোর বা মোস্ট যোগ করে দিতে হবে। যেমন মোর বিউটিফুল, মোস্ট ডিফিকাল্ট, এইরকম। আমরা তো সাধারণ নিয়মগুলো শিখে ফেললাম, কিন্তু ইংরেজি গ্রামারে তো সবসময় কিছু ব্যতিক্রম থাকেই, তাই না? চলুন এবার সেই সব ইরেগুলার অ্যাডজেক্টিভগুলোর সাথে পরিচিত হই, যারা নিজেদের নিয়মেই চলে। এই শব্দগুলোর দিকে একবার দেখুন।
এরা কোনো নিয়মই মানছে না। গুড থেকে গুডার হয় না, হয়ে যায় বেটার, ব্যাড হয়ে যায় ওয়ার্স। এদের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, তাই এগুলোকে সরাসরি মুখস্থই করে ফেলতে হবে। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে সরাসরি ইংরেজিতে এসেছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র। খেয়াল করে দেখবেন এগুলোর শেষে অর আছে। পরীক্ষার জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এদের পরে থ্যান বসে না, বসে টু। এটা কিন্তু একটা খুবই কমন ভুল। এই উদাহরণটা দেখুন, হি ইজ সিনিয়র টু মি। এখানে যদি সিনিয়র দ্যান মি বলা হয় তাহলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে। এবার আমরা একটা অ্যাডভান্সড স্কিল শিখব, যা পরীক্ষায় প্রায় কাজে লাগে, আর সেটা হলো কি করে একটা বাক্যের অর্থ একদম এক রেখে তার ডিগ্রি অফ কম্প্যারিজন বদলে দেওয়া যায়। যেমন হি ইজ অ্যাজ ফেরোশাস অ্যাজ আ টাইগার। এই পজিটিভ বাক্যটার যা মানে আ টাইগার ইজ নট মোর ফেরোশাস দ্যান হি, এই কম্প্যারেটিভ বাক্যটারও কিন্তু ঠিক একই মানে, শুধু বলার ভঙ্গিটা আলাদা। এটাই হলো ট্রান্সফরমেশন। এতক্ষণ তো অনেক নিয়মকানুন শেখা হলো, এবার তাহলে নিজেদের একটু পরীক্ষা করার পালা। সবাই তৈরি তো? চলুন কয়েকটা প্রশ্নের সমাধান করা যাক। এখানে উত্তরটা কি হতে পারে ভাবার জন্য একটা সূত্র দিচ্ছি। এখানে কিন্তু পারিবারিক সম্পর্কের কথা বলা হচ্ছে। ঠিক ধরেছেন, উত্তরটা হলো এল্ডার। কারণ আমরা শিখেছি যখন একই পরিবারের সদস্যদের মধ্যে বয়সে তুলনা করা হয় তখন ওল্ডারের জায়গায় এল্ডার ব্যবহার করতে হয়। এবার এই প্রশ্নটা দেখুন, সুপিরিয়র শব্দটার পর দ্যান বসবে নাকি টু? একটু মনে করে দেখুন তো এটা কোন নিয়মের মধ্যে পড়েছিল। যারা টু ভেবেছেন তারা একদম সঠিক, কারণ সুপিরিয়র হলো একটা ল্যাটিন কম্প্যারেটিভ, আর আমরা জানি যে এদের পরে সবসময় টু বসে। সবশেষে আপনাদের সবার জন্য রইল একটা আল্টিমেট রিভিশন শিট। পরীক্ষার ঠিক আগে একবার ছট করে চোখ বুলিয়ে নেওয়ার জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। এই একটা স্লাইডে কিন্তু আমরা আজকের পুরো আলোচনার সারসংক্ষেপ করে দিয়েছি। এই নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করলে অ্যাডজেক্টিভের তুলনা নিয়ে আর কোনোদিনও কোনো ভুল হবে না। অ্যাডজেক্টিভের তুলনা তো আমরা শিখলাম। এবার প্রশ্ন হল, ইংরেজি গ্রামারের আর কোন বিষয়টা সবচেয়ে কঠিন বলে মনে হয়? আমাদের জানাতে পারেন, হয়তো আমাদের পরের বিশ্লেষণটা সেই বিষয় নিয়েই হবে।